মিয়ানমারের জান্তা সরকারের তীব্র সমালোচনা আসিয়ান নেতাদের। চটেছে যুক্তরাষ্ট্র, জনগণের অধিকার ফিরিয়ে না দিলে ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি। সুর পাল্টে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। বসতি স্থাপনের ঘোষণা দ্বিরাষ্ট্র সমাধানের পথে অন্তরায়, ক্ষোভ ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর। এবং উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে লন্ডন আদালতে আপিলের সিদ্ধান্ত ওয়াশিংটনের। বেপরোয়া শত্রু বলে আখ্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জি। মিয়ানমারের জান্তা সরকার শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাদের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার, এমনটাই মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা। তারা জান্তা সরকারের কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে, মিয়ানমারের জনগণের অধিকার ফিরিয়ে না দিলে এর পরিণাম ভালো হবে না। 9 মাস পার হতে চলল মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। গ্রেফতার হয়ে কারাগারে বন্দী অং সান সুচি সহ শত শত রাজনৈতিক নেতা। এ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের তীব্র উদ্বেগের মধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক সম্মেলন। তবে নেই মিয়ানমারের কোনো প্রতিনিধি। মঙ্গলবার এই সম্মেলনের শুরুতেই নেতারা মিয়ানমারের জান্তা সরকারের তীব্র সমালোচনা করেন। আগামী বছর আসিয়ানের চেয়ারম্যান হতে যাচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, আসিয়ান তাদের কর্মকাঠামো থেকে মিয়ানমারকে বাদ দেয়নি, সংকট সৃষ্টি করেছে মিয়ানমার নিজেই। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, আসিয়ানে মিয়ানমারের জন্য সময় বরাদ্দ আছে, কিন্তু মিয়ানমার তাতে যোগ না দেওয়ার বিষয়টি বেছে নিয়েছে, যা অত্যন্ত হতাশার। প্রস্তাবিত 5 দফা উপেক্ষা করায় মিয়ানমারের জান্তার তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা। মিয়ানমারের শান্তি স্থাপনে ব্যর্থতাই যার মূল বিষয়। আসিয়ানের এই সম্মেলন চলবে 28শে অক্টোবর পর্যন্ত। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও যোগ দেন। এ নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেন, মিয়ানমারকে তারা ছেড়ে দেবেন না, জনগণের স্বার্থে চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। আসিয়ান ভালো উদ্যোগই নিয়েছে। মিয়ানমারকে শান্তি স্থাপনে 5 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা সেটি উপেক্ষা করেছে। আমরা মিয়ানমারের জনগণের জন্য কাজ করে যাব। চাপ প্রয়োগ অব্যাহত থাকবে জান্তাদের উপর যতদিন না গণতন্ত্র ফিরছে, মানবাধিকার ফিরছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় দেশগুলো মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। এছাড়া দেশব্যাপী গণতন্ত্রকামীদের আন্দোলন অব্যাহত রয়েছে, কিন্তু সেখানেও দমনপীড়ন চালাচ্ছে সামরিক বাহিনী, করা হচ্ছে ধরপাকড়। মিয়ানমারে কবেই বা শান্তি ফিরবে আর কবে নির্বাচন হবে, সেটাই এখন বড় প্রশ্ন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে তীব্র উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল নতুন করে 1350 বসতি স্থাপনের যে ঘোষণা দিয়েছে, তা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে অন্তরায় হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এ অবস্থায় ইসরায়েল আবারও আগ্রাসন চালানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। এজন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেবে না ইসরায়েল। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী আইদেল শাকেদের এমন মন্তব্যে যখন চারপাশ সরগরম, তখনই জানা গেল পশ্চিম তীরে আরও 1355টি বসতি স্থাপন করবে ইসরায়েল। ইসরায়েলের গৃহায়ণ মন্ত্রণালয়ের এই ঘোষণায় ফুঁসে উঠেছে ফিলিস্তিন। গেল মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় ইসরায়েলিরা আশকারা পায় পুরো দমে। তখন তাদের অবৈধভাবে দখলদারিত্ব আরও বেড়ে যায়। তবে জো বাইডেন প্রশাসন সেটি থেকে সরে এসেছে। দখল করা পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের এমন অবস্থানের কথা স্থানীয় সময় মঙ্গলবার জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। মার্কিন প্রশাসন ইসরায়েলের এমন পরিকল্পনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যা 2 রাষ্ট্র সমাধানের পথে অন্তরায়। ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতানি বেনেতের আমলে আগের চেয়ে বেড়েছে ফিলিস্তিনি নির্যাতন, দখলদারিত্বও বেড়েছে আগের চেয়ে। নানামাত্রিক নির্যাতন বাড়ায় এর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাহ। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি তেল আবিবের এই বসতি স্থাপনের বিষয়টিকে আগ্রাসন বলে বর্ণনা করেন।
1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন সময় সেখানে বসতি স্থাপন করে আসছে তারা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। শিক্ষার সুযোগ ও নিজেদের অধিকার আদায়ের দাবিতে ফের রাজপথে আফগান নারীরা। মঙ্গলবার রাজধানী কাবুলে বিক্ষোভ করেন কয়েকশো নারী। এদিকে আফগানিস্তান পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে চীন ও পাকিস্তান। এর আগে দোহায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই বন্ধ হয়ে গেছে আফগানিস্তানের নারী শিক্ষা কার্যক্রম। এমনকি কাজের জন্য বের হতে পারছেন না আফগান নারীরা। তবে তালেবানের কাবুল দখলের পর থেকেই নিজেদের অধিকার আদায়ে সোচ্চার নারীরা। এর অংশ হিসেবে মঙ্গলবারও রাজধানী কাবুলের রাজপথে নামেন কয়েকশো নারী। অবিলম্বে তাদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। বলেন, নারীদের অন্ধকারে রাখতেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখেছে তালেবান সরকার। কেউ আমাদের কথা শুনছে না। এখানে নারীদের পড়ালেখা ও কাজের সুযোগ নেই, এমনকি খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ারও অধিকার নেই আমাদের। আমাদের অধিকার আদায়ে জাতিসংঘকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই নানামুখী সংকটে আফগানিস্তান। বিশেষ করে দেশটির অর্থনৈতিক অবস্থা সবচেয়ে নাজুক। এমন পরিস্থিতিতে তালেবানের পাশে দাঁড়িয়েছে চীন। মঙ্গলবার কাতারের দোহায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। এর আগে আফগানিস্তান পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার যৌথ আবেদন জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানদের দুর্ভোগ লাঘব, স্থিতিশীলতা ও পুনর্গঠনের জন্য দ্রুত এই সাহায্য প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যে হারে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে তাতে চলতি দশকে এটা বেড়ে দ্বিগুণ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। 2015 সালে প্যারিস সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কমানোর যে লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল তা আর রক্ষা করা যায়নি। এর মধ্যে গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি জলবায়ু সম্মেলন। এতে পরিবেশ বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে ব্যতিক্রমী আন্দোলনে মুখর ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। গেল বছর বিশ্বে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে এক দশকের গড় হারের চেয়েও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন প্রতিবেদন প্রকাশের পরপরই নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। 2020 সালে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে পৌঁছেছে 413.2 ppm। এই হারে যদি গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়তে থাকে তবে 2015 সালে প্যারিস সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার যে লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল, চলতি দশকেই সেটি বেড়ে 2.7 ডিগ্রি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন হতে এক সপ্তাহেরও কম সময় বাকি আছে। সংকট মোকাবেলায় আরও যা যা করণীয় তা নিয়ে কাজ করছি আমরা। তবে WMOর রিপোর্ট অনুযায়ী এভাবে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়তে থাকলে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। এদিকে গ্লাসগোতে হতে যাওয়া জলবায়ু সম্মেলন COP26-এ পরিবেশ বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রাস্তায় নেমেছেন ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিশ্বজুড়ে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়তে থাকায় সংকট মোকাবেলার দাবি জানান তারা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সবাইকেই এর মাশুল দিতে হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরাও। এখনই পদক্ষেপ না নিলে পরিবেশে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। আগামী 10 বছর পর কি হতে পারে সে কথা মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে পৃথিবীর সবচেয়ে বড় জীবাশ্ম জ্বালানির রফতানি দেশের তালিকায় থাকা অন্যতম শীর্ষ দেশ অস্ট্রেলিয়া 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এমন প্রতিশ্রুতি দিলেও জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে কোনো পরিকল্পনা না জানানোয় সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। শারীরিক অসুস্থতার কারণে আসন্ন জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় মঙ্গলবার এই সিদ্ধান্ত জানায় বাকিংহাম প্যালেস। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় সম্মেলনে যুক্ত থাকবেন এলিজাবেথ। ভার্চুয়ালি তিনি তার মতামত ও বক্তব্য রাখবেন। 95 বছর বয়সী ব্রিটিশ রানী গেল বুধবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। এরপর থেকেই জনসম্মুখে আসেননি তিনি। তবে রাজপরিবারের অন্য সদস্যরা সম্মেলনে অংশ নেবেন। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে লন্ডন আদালতে আপিল করবে যুক্তরাষ্ট্র। চলতি বছর জানুয়ারিতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছিলেন লন্ডনের একটি আদালত। তার মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করেই ওই রায় দেন বিচারক। 2010 সালে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ নথি ফাঁস করে আলোড়ন তুলেছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ওই ঘটনার পর থেকে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে তার প্রত্যর্পণ ঠেকাতে 2012 থেকে আশ্রয় নেন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে। দীর্ঘ 7 বছর সেখানে গৃহবন্দী থাকার পর 2019 সালের 11 এপ্রিল দূতাবাস ভবন থেকে তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। একই সঙ্গে তাকে 50 সপ্তাহের কারাদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকেই যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে রয়েছেন অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্র এবার 5 থেকে 11 বছরের শিশুদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ এ নিয়ে সবুজ সংকেত দিয়েছে। এতে অতি দ্রুত সময়ের মধ্যে শিশুদের দেয়া হবে কোভিড ভ্যাকসিন। 5 থেকে 11 বছরের শিশুদের শরীরে ফাইজারের টিকা 90% কার্যকর। কর্তৃপক্ষ এমনটাই দাবি করে আসছে, যারা স্বীকৃতি পেল এবার। যুক্তরাষ্ট্রে বর্তমানে 12 বছরের ওপরের শিশুদের টিকা দেয়া হচ্ছে। 2 ডোজ টিকা গ্রহণকারী নিজ দেশের নাগরিকদের ওপর থেকে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহ থেকে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন তারা। এছাড়া চলতি বছরই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রায় 1.5 বছর মহামারীর কারণে বন্ধ ছিল দেশটির সীমান্ত। তবে প্রাপ্তবয়স্ক 80% মানুষকে টিকার পূর্ণ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বিধিনিষেধ শিথিল করল অস্ট্রেলিয়া। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে দেশটি। আগামী মাস থেকেই প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ দেওয়া শুরু হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। টি-20 বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। টাইগারদের সবশেষ খবর জানাতে আবুধাবি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। চলে যাচ্ছি তার কাছে। নিয়ন, শ্রেয়াস শেখ আবু জায়েদ স্টেডিয়ামে এই মুহূর্তে বাংলাদেশ এবং ইংল্যান্ডের সুপার 12-এর দ্বিতীয় ম্যাচটি চলছে। তবে আমি বাইরের খবর যদি আপনাকে আগে জানাই, দর্শকদের কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে পরিমাণ বাড়ছে। অর্থাৎ যেহেতু স্টেডিয়ামটি শহর থেকে বেশ বাইরে, তাই তাদেরকে আসার জন্য খুব হ্যাপা পোহাতে হচ্ছে। কিন্তু তারপর আমরা দেখেছি প্রচুর বাঙালি দর্শকরা এসেছে। সংখ্যাটা যদিও শারজার মতো এত বেশি নয়, তবে এখানেও আমরা বলতে পারি যে বেশ ভালো সংখ্যক বাঙালি দর্শকরা কিন্তু এসেছেন। এছাড়া ম্যাচের কথায় যদি আসি, তবে বাঙালি দর্শক আসলেও তারা আসলে কতটা ভালো খেলা উপভোগ করতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ বাংলাদেশ ইতোমধ্যেই পাওয়ার প্লের কিছু ওভারের মধ্যেই কিন্তু 2 ওপেনারকে হারিয়ে বসে আছে। আপনি দেখেছেন যে লিটন দাস কিন্তু আজকেও খুব বাজেভাবে আসলে আউট হয়ে ফিরে গেছেন। অর্থাৎ তার যে ব্যাট ফর্মটা চলছিল, সেই ফর্মটার ধারাবাহিকতা তিনি কিন্তু ধরে রেখেছেন এবং আজও সেটা করে গেছেন। অন্যদিকে নাইম শেখ দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু আজ ব্যাড লাক, তিনিও কিন্তু আজ মঈন আলীর দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন। আমরা গতকাল থেকেই যখন ম্যাচ অ্যানালাইসিস করছিলাম এবং ম্যাচের টার্গেট মানে ইংল্যান্ডের জন্য কারা ভালো বোলার হতে পারে বা ভালো ব্যাটসম্যান হতে পারে, যারা বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, সেই প্লেয়ারদের জায়গায় কিন্তু বারবারই আসলে মঈন আলীর নাম চলে আসছিল। কারণ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম যে ম্যাচটি আসলে ইংল্যান্ড জিতেছিল, সেই ম্যাচটিতেও কিন্তু মঈন আলী দুর্দান্ত বোলিং করেছিলেন এবং আজকেও কিন্তু মঈন আলী এখন পর্যন্ত 2টি উইকেট নিয়ে গেছেন। যার কারণে সব কিছু মিলিয়ে আসলে বলা যেতে পারে যে বাংলাদেশের জন্য একটা শঙ্কার ম্যাচ আসলে এখন সামনে রয়েছে। যদিও পিচে এখন আছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ 2 জন ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তো আশা করছি যে বাংলাদেশ হয়তো বা ভালো কিছু করবে। তো শ্রেয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সবশেষ। আবুধাবি থেকে খেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন। ভারতের রাজধানী নয়াদিল্লির মতো এবার কলকাতাতেও বঙ্গবন্ধু মিডিয়া কর্নার হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে একটি কক্ষে বঙ্গবন্ধু নামে মিডিয়া সেন্টার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে প্রেস ক্লাবে স্থাপিত হয় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার। এবার কলকাতা প্রেস ক্লাবেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপী কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি উপস্থিত থাকবেন। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। জাতির জনকের নামে এই মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কক্ষে ইন্টারনেট সেবা সহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। সাংবাদিকরা তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের সুবিধা পাবেন কলকাতা প্রেস ক্লাবের অভ্যন্তরে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার থেকে। প্রেস ক্লাব কলকাতায় বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি সংবাদ কেন্দ্র বা মিডিয়া সেন্টার তৈরি হচ্ছে। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপহার হিসেবে প্রেস ক্লাব কলকাতাকে দিচ্ছেন। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামের বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সময়ের মধ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কলকাতা প্রেস ক্লাবের নাম। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক ও কলকাতার বিভিন্ন গণমাধ্যম। সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে সম্মান জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাচ্ছে কলকাতা প্রেস ক্লাবও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দক্ষিণ আফ্রিকায় সরকারি ও বিরোধী দলে দুই বাংলাদেশি প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। পহেলা নভেম্বরের ভোটকে কেন্দ্র করে জমজমাট নির্বাচনের প্রচারণা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন দুই বাংলাদেশি। আসন্ন স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA থেকে দুই বাংলাদেশি কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম দুই বাংলাদেশি বড় দুই দলের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার দল ANC থেকে ফ্রি স্টেট প্রদেশের মাঙ্গোয়াং মিউনিসিপ্যালিটির 26 নম্বর ওয়ার্ডে মনোনয়ন পান খুলনার পারভেজ আহমেদ। আরেক কাউন্সিলর প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার মোহাম্মদুল্লাহ প্রধান বিরোধী দল DA থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি ইস্টার্ন কেপ প্রদেশের মাকানা মিউনিসিপ্যালিটির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়াই করতে যাচ্ছেন। স্থানীয় কমিউনিটি আমাদের অবস্থান খুবই ভালো। আগামী 1 নভেম্বর নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। এই নির্বাচন মাধ্যমে প্রবাসী বাংলাদেশি হিসাবে আগামী দিনগুলোতে আফ্রিকা জাতীয় রাজনীতিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত যদি হতে পারি, আমাদের দল ANC সাথে সাথে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের দেশের মানুষের যে সমস্যা, স্পেশালি আমাদের যেখানে নিরাপত্তার যে সমস্যা, এটা আমি অ্যাড্রেস করব। আগামী 1 নভেম্বর স্থানীয় নির্বাচনে দুই বাংলাদেশি অংশগ্রহণ করায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির আমেজ। ইতিমধ্যে দুই প্রার্থীর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে শুরু করেছেন। প্রার্থীদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দুই প্রার্থী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যায় পাশে থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে অধিকার আদায়ে সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। সৌদি আরবে প্রবাসীদের কর্মস্থল পরিবর্তন আরও সহজ হলো। সংশোধিত নতুন আইনে যে কোনো প্রবাসী যে কোনো সময় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন। আগে অন্তত 1 বছরের বাধ্যবাধকতা ছিল, তা এখন কেটে গেছে। এতে খুশি প্রবাসীরা। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের শ্রম আইনে একজন প্রবাসী শ্রমিক দেশটিতে প্রবেশের দিন থেকে প্রথমবার নিয়োগকর্তার কাছে কমপক্ষে 12 মাস বা 1 বছর কাটানোর পরেই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পেতেন। সৌদি আইনের কারণে অনেক নতুন শ্রমিক চাইলেই নির্দিষ্ট সময়ের আগে অন্য কোনো কাজ বা নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ পেতেন না। আর এ কারণে অনেকের কর্মস্থল পছন্দ না হলেও আইনের বাধ্যবাধকতার জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এখন থেকে সৌদি সরকারের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সে সুযোগ পাওয়া যাবে। থাকছে না 1 বছরের বাধ্যবাধকতা।
যেসব শর্ত থাকবে তার মধ্যে অন্যতম হলো একজন প্রবাসী সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ না হওয়ার আগে তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন যদি তার বর্তমান নিয়োগকর্তার সম্মতি থাকে। তবে 1 বছর পূর্ণ হওয়ার পর বর্তমান নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন ছাড়াই কর্মস্থল পরিবর্তন করার সুযোগ থাকবে। দক্ষ শ্রমিকরাই মূলত এই সুযোগ বেশি পাবেন। এই আইন পরিবর্তন হওয়ায় খুশি প্রবাসীরা। সৌদি সরকার প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিছে, যেটি কিনা আপাতত খুবই ভালো। প্রবাসী যারা আছে তারা নতুন নতুন অনেকেই আসতেছে, বা পুরাতন যারা আছে এক কফিল থেকে অন্য কফিলে যাওয়া যায়, সমস্যা হয় না এখন। সৌদি আরব ধীরে ধীরে শ্রমিকদের জন্য আরো বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। এতে দেশটিতে কাজের পরিবেশ আরো বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরব আমিরাতের রাজধানী দুবাই শহরের দুটি অংশ, এক পাশে কংক্রিটের আধুনিক দুবাই, অন্য পাশে ওল্ড দুবাই বা মেইনল্যান্ড। স্থানীয় মানুষের কাছে যা পরিচিত বার দুবাই নামে। প্রযুক্তি এবং আধুনিকতায় জাতি হিসেবে আমিরাতিরা দুনিয়াকে ছাড়িয়ে গেলেও বার দুবাই এখনও আটকে আছে 50 বছর আগেই। বার দুবাই ঘুরে খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মুহাইমিন। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল এবং সর্ববৃহৎ শহর দুবাই, একই সঙ্গে আমিরাতের রাজধানীও এই শহরটি। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই শহরটি এখন পুরো বিশ্ব বাণিজ্যের উপকেন্দ্র হিসেবেই বেশি পরিচিত। শুরুতে এত জাঁকজমক না থাকলেও শুধুমাত্র তেল সম্পদ কাজে লাগিয়ে আজ তারা পৃথিবীর অগ্রগণ্য উন্নত জাতিরাষ্ট্রের একটি। 2008 সালের হিসেবে দেশটির অর্থনীতির 2.1% ছিল এই তেল। তবে গোড়ার গল্পটা এমন ছিল না দুবাইয়ের। নুনাপানির লেক দুবাই ক্রিকের পশ্চিম পাশে গড়ে ওঠে শহরটি। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনিয়াজ জাতের 700 থেকে 800 জন জেলে মিলে গড়ে তোলেন এই শহর। আবুধাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনস্থ ছিলেন তারা। মূলত মাছ ধরা, নৌকা বানানোই ছিল জীবন জীবিকা চালানোর জন্য তাদের একমাত্র পেশা। তবে সময়ের পরিক্রমায় ক্রিকের পূর্ব পাশে একসময় গড়ে ওঠে নতুন দুবাই, কিন্তু এখানকার প্রশাসন কখনোই ভুলে যাননি তাদের ঐতিহ্যকে। তাই তো এরকম নয়নাভিরাম সৌন্দর্যের বার দুবাইকে তারা রেখেছেন সাজিয়ে গুছিয়ে। প্রবেশপথেই চোখে পড়বে পুরানো স্থাপত্য শৈলীর সুচারু নিদর্শন। নিরেট পাথর এবং কংক্রিটে তৈরি ছোট ছোট বাড়িগুলো দৃষ্টি কাড়বে যে কোনো পর্যটকের। সেখানে এখনও রয়ে গেছে আরবীয় শেখদের বাড়িগুলো, তবে সেগুলো এখন এক একটি বড় জাদুঘর। কোভিডের কারণে এখন বন্ধ থাকলেও খুব শীঘ্রই সেগুলো আবার খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। ক্রিকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে সবগুলো স্থাপনা। সেখানে বসানো আছে নানা রকম বেঞ্চি, যাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিক নিতে পারেন বিশ্রাম। আধুনিকতার কিছু ছোঁয়া লেগেছে সেখানেও। পর্যটকদের সুবিধার্থে দেয়া হয়েছে কিছু রেস্টুরেন্ট, তবে মানা হয়েছে হেরিটেজ রক্ষার সকল নিয়মকানুন। আছে বিভিন্ন আরবীয় পোশাক কেনার সুযোগও। বার দুবাই থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই বিখ্যাত বার দুবাই মিউজিয়াম, কিন্তু কোভিড কেড়ে নিয়েছে প্রবেশের সুযোগ। বাইরের কামানগুলো জানাচ্ছে তাদের অপারগতা। মিউজিয়ামের ঠিক উল্টা পাশে তাকালে মন ভরে যাবে যে কোনো পর্যটকের। বার দুবাই মসজিদ, বাইরের লোহার গেট আর স্থাপত্য শৈলী হৃদয় জুড়াবে সবার। তবে এর পাশের স্থাপনাটি জানান দিচ্ছে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মানবতা এবং ধর্মীয় সম্প্রীতিতেও এক উজ্জ্বল নিদর্শন হতে পারে বার দুবাই। মসজিদের পাশেই দেয়াল ঘেঁষে অবস্থিত বার দুবাইয়ের একমাত্র মন্দিরটি। সনাতন ধর্মাবলম্বী এবং ভারতীয়রা এখানে সংখ্যাগুরু হওয়ায় মন্দিরটিকে ঘিরে গড়ে উঠেছে পুরানো একটি বাজার। পূজার সরঞ্জাম থেকে যেখানে পাওয়া যায় নিত্যদিনের সমস্ত সামগ্রী। 1800 শতাব্দীর গোড়ার দিকে বনিয়াদ সম্প্রদায়ের হাত ধরে যে শহরের জন্ম হয়েছিল, কালের মহাপরিক্রমায় আজ তা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র। অর্থ এবং প্রাকৃতিক সম্পদে বলিয়ান হবার পরও তারা ভুলে যায়নি তাদের ঐতিহ্যকে। তাই তো পুরো বার দুবাই জুড়ে নিজেদের হেরিটেজকে রক্ষার এই প্রাণান্তকর চেষ্টা তাদের মাঝে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, বার দুবাই, সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। সুর পাল্টে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। বসতি স্থাপনের ঘোষণা, দ্বিরাষ্ট্র সমাধানের পথে অন্তরায়, ক্ষোভ ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর। এবং ব্যর্থ প্যারিস জলবায়ু চুক্তির সব প্রতিশ্রুতি, লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ হারে বাড়ছে কার্বন নিঃসরণ, দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।